স্টুডেন্ট টিচারকে র্যাগিং করে, কিন্তু তারা জানে না কিউট দেখতে তাদের টিচার একজন প্রফেশনাল বক্সার। খুব বেশি কথা না বাড়িয়ে মেইন গল্পতে আসা যাক। শুরুতেই আমরা কোরিয়ার একটা বড় স্কুল দেখতে পাই। একটা ছেলে অনেক স্পিডে গাড়ি চালিয়ে স্কুলে ঢোকে। এই হলো হানসু। সে এই স্কুলের সবচেয়ে বখাটে লাফাঙ্গা স্টুডেন্ট। হানসু তার গ্যাংয়ের সাথে মিলে দুর্বল স্টুডেন্টদের র্যাগিং করে। তারা একটা ছেলের ততক্ষণ পর্যন্ত গলা টিপে ধরে রাখে যতক্ষণ না পর্যন্ত ছেলেটি অজ্ঞান হয়ে যায়। তার সাথে আবার গেম খেলে। ছেলেটি যতবার খেলায় হেরে যায় তারা তাকে ততবারই চড় মারে। এগুলো দেখে হানসু খুব মজা নেয়। তাকে রুমে ঢুকিয়ে অনেক মারে আর মাইক দিয়ে তার কান্নার আওয়াজ পুরো স্কুলকে শোনায়। এ ব্যাপারে স্কুলের টিচাররাও জানে, কিন্তু তাকে কিছু বলার মতো সাহস কারো নেই। এরপর আমরা সিনেমার হিরোইন সিমিনকে দেখতে পাই। সে এই স্কুলে কন্ট্যাক্ট টিচার হিসেবে জয়েন করেছে। এখন সে চেষ্টা করছে কিভাবে অস্থায়ী টিচার থেকে পার্মানেন্ট টিচার হওয়া যায়। এজন্য সে সবার সাথে খুব হাসি খুশি ভাবে কথা বলে। সিমিন ওয়াশরুমে গেলে ওখানে দুইজন সিনিয়র টিচার আসে। তারা জানতো না ভেতরে সিমিন আছে। তাদের মধ্যে একজন বলে, মনে হয় সিমিন জানে না সে যেই টিচারের পরিবর্তে এসেছে সে কিভাবে মারা গিয়েছে। ভেতরে থাকা সিমিন একথা শুনে চিন্তায় পড়ে যায়। আসলেই তো আমাকে এই বিষয়ে কেউ কিছুই বলেনি। এরপর সে ইন্টারনেটের নিউজ চেক করে দেখে সেই টিচারকে এখানের স্টুডেন্টরা এতটাই টর্চার করেছে যে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এখন সে বেশ ঘাবড়ে যায় আর ভাবতে থাকে আমার অবস্থাও যেন ওই টিচারের মতো না হয়। সে ভেতরে ভেতরে ভয় পেলেও বাইরে সেটা প্রকাশ করে না। তারপর সেই সিনিয়র টিচার সিমিনকে বোঝায়, তুমি যদি এখানে পার্মানেন্টলি থাকতে চাও তাহলে ভুলেও হানসুর সামনে যাবে না। এরপর সেই সিমিনকে একটা ভিডিও ক্লিপ দেখায়। ভিডিওতে দেখা যাচ্ছে হানসু একটা বৃদ্ধ মহিলাকে বিরক্ত করছে। মহিলাটির নাতি জিন এসে তার দাদিকে বাঁচায়। এটা সেই ছেলেটাই হানসু যাকে সিনেমার প্রথমে টর্চার করছিল। যখনই সে বোরিং ফিল করে তখনই সে জিনকে ধরে মারে। ভুল করেও তুমি কখনো হানসুর সামনে পড়ো না। সন্ধ্যায় স্কুলের পর সিমিন জিমে যায়। এটা তার বাবার জিম ছিল। এখানে তার ফ্রেন্ড আসে, সে একজন পুলিশ অফিসার। সিমিন ওখানে তার সাথে বক্সিং প্র্যাকটিস করছিল। আসলে সিমিন একজন বক্সার। 7 বছর আগে সে জেলার নাম্বার 1 বক্সার ছিল, কিন্তু একসময় তাকে বক্সিং ছেড়ে দিতে হয় কারণ তার বাবা অনেক টাকা ঋণ করেছিল। আর সেই ঋণ পরিশোধ করার জন্য সিমিনের বাবা এই জিমটা বন্ধক রাখে। কিন্তু সিমিন কোনো এক জায়গা থেকে একটা বড় অ্যামাউন্ট জোগাড় করে, সেই টাকা দিয়ে জিমটা ফিরিয়ে নেয়। সিমিন বক্সিং এর সাথে সাথে জুডো ক্যারাটেও করতে পারে। সে জিমে কিছু মাস্ক দেখতে পায়। এগুলো তার বাবা ছোট ছোট শিক্ষার্থীদেরকে দেওয়ার জন্য কিনেছিল। ওখান থেকে সিমিনের একটা ক্যাট মাস্ক পছন্দ হয় আর সে ওটা নিয়ে যায়। পরদিন সিমিন হ্যাপিলি ক্লাস নিচ্ছিল। পাশে কিছু স্টুডেন্ট স্মোকিং করছিল, কিন্তু পার্মানেন্ট হওয়ার চক্করে সে ওই স্টুডেন্টদেরকে কিছুই বলে না। এদিকে হানসু জিনের মুখে পলিথিন বেঁধে তাকে টর্চার করছিল। এটা সিমিন দেখতে পায়। সে হানসুকে থামানোর চিন্তা ভাবনা করছিল, কিন্তু তখনই তার সিনিয়রের কথা মনে পড়ে যায়। সে সিমিনকে হানসুর সামনে যেতে নিষেধ করেছে, তাই সে ওখানেই লুকিয়ে থাকে। হানসু জিনকে বলে, আমি তোমার মাথা পায়ের নিচে দিয়ে পিষে ফেলবো। একথা শুনে সিমিন হানসুকে থামানোর জন্য পা বাড়ায়, কিন্তু তখনই ওখানে লি নামের একজন স্টুডেন্ট এসে বলে, টিচার ওখানে প্লিজ যাবেন না। যদি হানসুর রাগ হয়ে যায় তাহলে ও আপনাকে মেরেও ফেলতে পারে। সিমিন লিড থেকে জানতে পারে হানসুর বাবা এই স্কুলের ট্রাস্টি আর তার আঙ্কেল পুলিশ ডিপার্টমেন্টের হেড। তাই সে যাই করুক হানসুর বিরুদ্ধে কখনোই কেউ কিছু করতে পারবে না। এজন্য হানসু সবাইকে এভাবেই টর্চার করে মজা নেয়। সিমিন বেচারা জিনকে তার হাত থেকে বাঁচাতে চায়, কিন্তু তার কোনো উপায় নেই। এদিকে হানসু জিনকে বলে, তুই এখান থেকে একটুও নড়বি না, নড়লেই তোর দাদিকে মেরে ফেলবো। তো হানসু মিনের মাথায় কিক করার জন্য দৌড়ে আসছে। তখনই সিমিন তাদের মাঝখানে এমন ভাবে যায় যেন সে ফোনে কথা বলতে বলতে এখানে চলে এসেছে। আর শেষ মুহূর্তে সে হানসুর পায়ে মেরে তাকে থামায় আর তার হাত থেকে জিনকে বাঁচায়। তারপর জিনের মুখ থেকে পলিথিন খুলে বলে, তোমরা এখানে কি খেলা করছো? যাও ক্লাসে গিয়ে বসো, না হলে তোমাদের প্যারেন্টসকে কল করব। এরপর সে হানসুকে বলে, সরি আমি জানতাম না তুমি এখানে এভাবে খেলা করো, তাহলে আমি এই রাস্তায় আসতাম না। সিমিন ওখান থেকে চলে আসে। হানসু প্রচন্ড রেগে তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, এটা কে রে? তার ফ্রেন্ড তাকে বলে, তুমি যে টিচারকে টর্চার করে সুইসাইড করতে বাধ্য করেছিলে তার পরিবর্তে ইনি এসেছে। হানসু তার ফ্রেন্ডকে ওয়ার্নিং দিয়ে বলে, আর কখনোই এ ব্যাপারে কেউ যেন কথা না বলে। এরপর আমরা লিকে দেখতে পাই যে ফুড ডেলিভারি করতো আর ফ্রি টাইমে বক্সিং শিখতো, কিন্তু সে বেশ ভীতু। এরপর দিন জিন সিমিনকে রিকোয়েস্ট করে, প্লিজ ম্যাম আমাকে প্লিজ হানসুর হাত থেকে বাঁচিয়ে নিন। সে প্রতিদিন আমাকে খুব টর্চার করে, আপনি যদি আমাকে না বাঁচান তাহলে সে আমাকে মেরেই ফেলবে। সিমিন বলে, তুমি প্রিন্সিপালের কাছে গিয়ে কমপ্লেন করছো না কেন? জিন বলে, আমি তো প্রিন্সিপাল আর পুলিশের কাছে কবেই কমপ্লেন করেছি, কিন্তু তারা বলে তার বিরুদ্ধে আগে প্রমাণ নিয়ে আসো, তারপর দেখা যাবে।
প্রিন্সিপাল তো আমাকে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে যেতে বলেছে। কেউ তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না। হানসু অনেক পাওয়ারফুল পরিবারের ছেলে, তো আমি এখন কি করব আপনিই বলুন। জিন অনেক কান্না করে। সিমিন রাতে চিন্তা ভাবনা করে সে এই সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করবে। এরপর ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় সিমিন 7 বছর আগে একটা বক্সিং চ্যাম্পিয়নশিপে হেরে গিয়েছিল, কিন্তু সে চাইলে সহজেই ম্যাচ জিততে পারত। এর জন্য তার বাবা তাকে অনেক কথা শোনায়। এত সহজ ম্যাচ কিভাবে হারলে? তুমি আমার মেয়ে হতে পারো না, এখন থেকে তুমি আমার জন্য মরে গিয়েছো। এতক্ষণ সে এসব কথাই ভাবছিল। এরপর দিন সিমিন সোজা ছাদে যায়, হানচুর সাথে দেখা করে। সিমিন হানচুকে বলে, এরপর থেকে তুমি কখনোই স্কুলের কাউকে র্যাগিং করবে না, সবকিছু বাদ দিয়ে শুধু পড়াশোনায় মনোযোগ দাও। লি প্রচন্ড রেগে সিমিনকে একটা খুশি মারতে যায়, কিন্তু ঠিক তার নাকের সামনে এসে থেমে যায়। সিমিন একটুও ভয় পায় না। এরপর সিমিন অফিসে আসলে দেখতে পায় সবার চেহারার 12টা বেঁচে আছে। সবাই ভয় পেয়ে আছে, কারণ কেউ একজন এডুকেশন কমিটিকে কমপ্লেন করেছে এই স্কুলের একটা ছেলে শুধু স্কুলের স্টুডেন্টদেরই না, টিচারদেরকেও র্যাগ দেয়। প্রিন্সিপাল চিন্তায় পড়ে যায়, কে এই কমপ্লেন করেছে। কমপ্লেনের কথা জানতে পারলে স্কুলে হানসুর বাবা মা চলে আসবে, আর তখন কি হবে কে জানে। আর সত্যি সত্যি হানসুর মা স্কুলে এসে চিৎকার করে বলে, কে আমার ছেলের বিরুদ্ধে কমপ্লেন করেছে। সে যদি সামনে এসে স্বীকার না করে তাহলে তাকে জেল জরিমানা করা হবে। তখন সিনিয়র টিচার সামনে এসে বলে, আর যদি কমপ্লেনের সত্যতা পাওয়া যায় তাহলে আপনার ছেলের জেল হবে। হানসুর মা বলে, তোমার দেখছি শিক্ষা হয়নি, গতবারের কথা মনে নেই, এবার তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। এর মাঝখানে সিমিন এসে বলে, আমি কমপ্লেন করেছিলাম। সিমিন বক্সার হলেও হানসুর পাওয়ারফুল পরিবারের সাথে পাঙ্গা নেওয়ার সাহস তার ছিল না। হানসুর মা প্রিন্সিপালকে বলে, আপনি সিমিনকে এখনই চাকরি থেকে বরখাস্ত করে দেন। কিন্তু হানসু প্রিন্সিপালকে বলে, তাকে বের করার আপনি কে? সে এখানেই থাকবে। এখন থেকে প্রতিদিন আমি তাকে খুব বেশি টর্চার করব, আর সে সহ্য করতে না পেরে যখন একেবারে ভেঙে পড়বে তখন আগের টিচারের মতো সুইসাইড করবে। এটা দেখেই আমার শান্তি লাগবে। প্রিন্সিপাল হানসুকে রিকোয়েস্ট করে, প্লিজ তুমি এই কাজটা করো না, তাকে যেতে দাও, সে কখনোই তোমার রাস্তায় আর আসবে না। কিন্তু হানসু প্রিন্সিপালের কোনো কথাই শোনে না। এরপর সিমিনকে দেখে খুব চিন্তায় পড়ে গিয়েছে সে কিভাবে এই সিচুয়েশন থেকে বের হবে। তাই সে তার পুলিশ ফ্রেন্ডের কাছে পরামর্শ চায়, কিন্তু তার ফ্রেন্ড বলে হানসুর ফ্যামিলির অনেক ক্ষমতা, কোনো এভিডেন্স ছাড়া তাদের বিরুদ্ধে কখনোই অ্যাকশন নেওয়া সম্ভব না। এখন তাদের থেকে দূরে থাকাই তোমার জন্য বেটার হবে। এরপর সিমিন তার বাবাকে দেখতে পায়, সে তার স্টুডেন্টদেরকে ট্রেনিং এর জন্য নিয়ে যাচ্ছে। তার বাবা সিমিনের সাথে কথা বলার জন্য চেষ্টা করে, কিন্তু সে কথা না বলে চলে যায়। সিমিন একটা রেস্টুরেন্টে গিয়ে নুডলস খাচ্ছিল, ওখানে হানসু তার গ্যাং নিয়ে চলে আসে। হানসু বলে, আমি তোমার চাকরি যাওয়া থেকে বাঁচিয়েছি, এখন তুমি আমার কথা মতো চলবে। সিমিন ওখান থেকে উঠে আসতে গেলে হানসু তাকে টেনে কোলে বসায় আর বলে, তুমি আমার গার্লফ্রেন্ড হবে, তাহলে তোমার চাকরি পার্মানেন্ট করে দেব। সিমিন বুঝতে পারে এই মুহূর্তে ঝামেলা না করে চলে যাওয়াই ঠিক হবে, তাই সে ওখান থেকে বের হয়ে আসে। রাস্তায় সিমিনের সাথে একজন মাতাল এসে ধাক্কা দেয়। সিমিন প্রথমে তো রাগ দেখায়, কিন্তু পরে বলে, না ভুল আমারই হয়েছে। কিন্তু মাতাল লোকটা উল্টো সিমিনকে বলে, আমার সাথে ধাক্কা মারার সাহস তোমার কি করে হয়। এরপর সে সিমিনের গায়ে হাত দেয়, আর এই মুহূর্তে সিমিন তার রাগ আর কন্ট্রোল করতে পারে না। এরপর সে তার পা পেছনের দিকে নিয়ে উঁচুতে উঠিয়ে সেই এক কিক মারে, আর লোকটা ওখানে পড়ে যায়। সিমিন পুলিশের ভয়তে ওখান থেকে দ্রুত চলে যায়। সিমিন হানসুকে বাস্কেটবল খেলতে দেখে, আর সে এখানেও মারামারি করছে। এটা দেখে সিমিন ডিসাইড করে, এই বদমাইশকে এখন আমি শিক্ষা দিয়েই ছাড়বো। সে ক্যাট মাস্ক পরে, যেটা তার বাবার জিন থেকে এনেছিল। সিমিন দৌড়ে গিয়ে হানসুকে অ্যাটাক করে। সবাই চমকে যায়, এটা আবার কি? হানসু সিমিনকে মারে, কিন্তু সিমিন তো মার্শাল আর্ট এক্সপার্ট। হানসুকে সে খুব পেটায়। তখনই লি ফুড ডেলিভারি করে আসছিল, আর সে হানসুকে মার খেতে দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ে। এদিকে সিমিন হানসুকে 1 সেকেন্ডও সময় না দিয়ে মেরেই চলেছে। এর মধ্যেই পুলিশ এখানে চলে আসে। সিমিন ওখান থেকে পালিয়ে যায়। পরদিন সিমিন স্কুলে আসে, সে খুবই হ্যাপি, অন্তত একবার হলেও হানসুকে নিজ হাতে মারতে তো পেরেছি। পুরো স্কুলে একটাই টপিকে কথা হচ্ছিল, যে ক্যাট মাস্ক পরা একটা লোক হানসুকে ধরে মেরেছে। এটা নিয়ে মজা করতে কেউ হানসুর টেবিলে বেড়ালের ছবি এঁকে রাখে। হানসু রেগে ডিসাইড করে সে ক্যাট মাস্ক পরা লোককে খুঁজে বের করে মেরে ফেলবে। এরপর হানসু তার রাগ কমানোর জন্য খুব স্পিডে কার ড্রাইভ করছে। তখন তার ফ্রেন্ড বলে, যদি তোমার রাগ হয়ে থাকে তাহলে আমরা গাড়ির ভেতরে কি করছি? জিন আছে না, চলো তাকে ধরে টর্চার করি। কথা শুনে হানসু ভিলেনি হাসি দেয়। সিমিন তার ক্যাট মাস্ক পরে জিমে ডান্স করছিল। তার ফ্রেন্ড এসে বলে, তুমি যেটা করেছো সেটা ঠিক না, তুমি তাকে লিগালি পানিশমেন্ট দেওয়ার চেষ্টা না করে রাউডির মতো ধরে মেরেছো। এরপর আমরা দেখতে পাই হানসু জিনকে ধরে তার মাথায় পলিথিন বেঁধে দিয়েছে। সে জিনকে বলে, এভাবেই সিঁড়ি দিয়ে নামো আর রেস্টুরেন্ট থেকে আমাদের জন্য খাবার আনো। এরপর সে কোনোভাবে সিঁড়ি দিয়ে নামে আর একটা রেস্টুরেন্টে যায়। এখানে লি কাজ করতো। জিনের এই অবস্থা থেকে সে জিজ্ঞেস করে, তোমার সাথে এগুলো কে করেছে? এরপর সে 1 মিনিট অপেক্ষা না করে
করে সিমিনকে একথা বলতে চায়। এদিকে সিমিন মাস্ক চালাচ্ছিল, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে লুকিয়ে আর হানসুকে মারবে না। এই মুহূর্তে লি চলে আসে, তাকে থামিয়ে বলে হানসু জিনকে খুব খারাপ ভাবে মেরেছে, আপনি তাড়াতাড়ি চলেন আর ওখানে গিয়ে হানসুর হাত থেকে জিনকে বাঁচান। সিমিন অবাক হয়, লি কিভাবে তার কথা জানলো। লি বলে, আমি ওই দিন আপনাকে মাস্ক পরে হানসুকে মারতে দেখেছিলাম, আমি পুলিশকে ফোন করেছি, আপনি ওখান থেকে পালিয়ে গেলে আমি আপনার পিছু নেই, যখন আপনি মাস্ক খোলেন তখন আমি আপনাকে দেখেছিলাম। সিমিন জিনকে বাঁচানোর জন্য বের হয়। এদিকে জিন প্রতিদিন টর্চার সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। সে সিদ্ধান্ত নেয়, হয় আজ সে হানসুকে মেরে ফেলবে, নইলে সে নিজেই মরে যাবে। তাই সে রেস্টুরেন্ট থেকে একটা চাকু নেয়। হানসু তার করা টর্চারের ভিডিও দেখে খুশি হয়, আর যে মেয়েটা এই ভিডিও করেছিল তাকে বলে, তুমি খুবই ভালো ভিডিও বানিয়েছো। ওই মেয়েটার কাছে এখন এসব কিছু খুব একটা ভালো লাগে না। হানসু এখন অনেক বেশি ভায়োলেন্ট হয়ে গিয়েছে, সে ওখান থেকে চলে যায়। এর মধ্যেই সিমিন মাস্ক পরে চলে এসেছে। তাকে দেখে হানসুর গ্যাং একটু ভয় পেয়ে যায়। হানসু নিজেই ভালো ফাইটার, তাই সে একাই সিমিনের সাথে ফাইট করে। ফাইটের এক পর্যায়ে জিন চাকু দিয়ে হানসুকে মারতেই যাবে, এমন সময় সিমিন জিনকে কিক করে। হানসুকে মেরে যেন জিনের ফিউচার খারাপ না হয় এজন্য সে এমনটা করেছে, কিন্তু এই সময় ভুল করে জিনের চাকুতে সিমিনের হাত কেটে রক্ত বের হয়। তখন একজন লোক এসে জিনকে থামায় আর সিমিন ওখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখি সিমিন হসপিটালে ভর্তি, তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে। তার বাবা হানসুর ব্যাপারে জানতে পারে আর তার থেকে বদলা নিতে সে ওই ক্যাট মাস্ক পরে হানসুর কাছে যায়। তাকে দেখে হানসুর রেগে এগিয়ে আসে। এখানে সিন কাট হয়। সিমিন হসপিটাল থেকে ছাড়া পায় আর তার ফ্রেন্ডের সাথে বাইরে আসে। ওখানে তার বাবাকে আহত অবস্থায় দেখতে পায়। হানসু ও তার গ্যাং সিমিনের বাবাকে খুব মেরেছে। সিমিন রাগ দেখিয়ে বলে, আপনাকে ওখানে যেতে কে বলেছে? ওখানে সিনিয়র টিচার চলে আসে আর সিমিনকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সিমিন মিথ্যা বলে, আমার বাবা একটু অসুস্থ, তাই তাকে ডক্টর দেখাতে এসেছিলাম। ডক্টর দেখানোর পর তারা বাসার দিকে রওনা হয়। রাস্তায় তার বাবা বলে, সিমিন সব ভুল আমারই ছিল, আমাকে মাফ করে দাও। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সিমিন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলছিল। সে একটা পাঞ্চও ঠিক মতো করছে না আর মনে হচ্ছে সে জেনে বুঝে মার খাচ্ছে। আসলে ম্যাচ হওয়ার আগে একটা লোক সিমিনকে ম্যাচ হারার বদলে অনেক টাকা দেয়। সিমিন তার বাবার ঋণ পরিশোধ করার কথা চিন্তা করে তার অফার একসেপ্ট করে ইচ্ছে করে ম্যাচ হেরে যায়। এই কথা সিমিনের বাবা পরে জানতে পারে। আজ তার কারণেই তার মেয়ের দুরবস্থা, তাই সে সিমিনের কাছে ক্ষমা চায়। সিমিনও বেশ ইমোশনাল হয়ে পড়ে। পরদিন হানসু সবার লেফট হ্যান্ড চেক করে, যার হাতে ছুরির কাটা দাগ থাকবে সেই তাকে মেরেছে। তারা সবার হাত চেক করে, কিন্তু কারো হাতেই কাটা দাগ খুঁজে পায় না। তখনই হানসু সিমিনকে নোটিস করে। সিমিন ফোনে কথা বলছিল। একটা লোক সিমিনের সাথে ধাক্কা খেতে যায়। এমন সময় সিমিন নিজেকে বাঁচানোর জন্য একটা ফাস্ট মুভমেন্ট করে। হানসু এটা দেখে ভাবে, এই জিনিসটা আমি কোথাও তো দেখেছি। তখন তার মনে পড়ে বাস্কেটবল কোর্টে সেই ক্যাট মাস্ক পরা মানুষটি যখন তার সাথে ফাইট করছিল তখন তাকে এটা করতে দেখেছিল। সে বুঝতে পারে সিমিনই সেই ক্যাট মাস্ক পরা ফাইটার। তখনই হানসু সিমিনের কাছে যায় আর সিমিনের বাম হাত ধরে মোস্টায়, তুমি আসলেই সাহসী, তো তুমিই আমাকে মেরেছো। তুমি জিনের জন্য এত কিছু কেন করছো? এখন দেখো আমি তোমাকে কিভাবে শেষ করি। এরপর সে পলিথিন দিয়ে সিমিনের মুখ বেঁধে তাকে মারে। তখনই তার চোখ নোটিশ বোর্ডের দিকে যায়। সে লক্ষ্য করে স্কুলে বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। তাই সে সিমিনকে চ্যালেঞ্জ করে, আমি ওই ম্যাচের সবার সামনে তোমাকে মারবো, তুমি আবার পালিও না, তোমাকে পার্টিসিপেট করাই লাগবে। আর তুমি যদি না আসো তাহলে আমি জিনের ভিডিও পুলিশকে দিয়ে দেবো। ওই যে ও আমাকে মারার চেষ্টা করেছিল তার ভিডিও, তুমি ওকে বাঁচানোর চেষ্টা করছিলে তাই না? এখন আমি তার ফিউচার নষ্ট করে আজীবন জেল খাটাবো। এরপর সিমিন ছাদে আসে। এখানে এসে দেখে জিন অলরেডি সুইসাইড করার জন্য ছাদে দাঁড়িয়ে আছে। সিমিন তাকে বলে, এক পলকে মরে যেতে চাও? তোমার দাদির কথা চিন্তা করেছো? তার কি হবে? সে এত কষ্ট করে তোমাকে পড়াশোনা করাচ্ছে আর তুমি তোমার প্রবলেমকে শেষ না করে নিজে শেষ হতে চাচ্ছ। জীবনের সমস্যাগুলোকে ফেস করতে শেখো, সমস্যা থেকে পালানোর চেষ্টা করো না। এভাবেই সে জিনকে শান্ত করে। জিন নিচে নেমে এসে অনেক কান্নাকাটি করে। সিমিন তাকে ভরসা দেয়, আমি সবকিছু ঠিক করে দেব। শেষ পর্যন্ত ম্যাচ হওয়ার দিন চলে আসে। লি সবাইকে ক্যাটমাস্ককে সাপোর্ট করতে বলে। সবাই ক্যাটমাস্ককে পছন্দ করত কারণ সে তাদেরকে হানসুর টর্চার থেকে বাঁচিয়েছে। ফাইট শুরু হয়। ম্যাচের সময় হানসু বুঝতে পারে সিমিনের বাম হাতে ব্যথা, তাই সে সিমিনের দুর্বলতাকে কাজে লাগায়, তার বাম হাতেই আঘাত করে। ফাইটের সময় সিমিনের চুল খুলে যায়। সবাই অবাক হয়। সবাই মনে করেছিল ক্যাটমাস্কের পেছনে কোনো ছেলে আছে। এরপর সিমিনকে দুর্দান্ত ফাইট করতে দেখা যায়। কেউ দেখে বিশ্বাসই করতে পারছিল না ক্যাটমাস্কের পেছনে তাদের টিচার ছিল। সিমিনের বক্সিং স্কিলের সামনে হানসু টিকতে পারে না। এক পর্যায়ে সিমিন এক কিকে
থেকে হানসুকে বক্সিং রিং এর বাইরে উড়িয়ে দেয় আর সে সোজা জিনের পায়ে এসে পড়ে। সিমিন বাইরে এসে হানসুকে জিনের কাছে মাপ চাইতে বলে, নইলে সে আরো মার খাবে। কিন্তু হানসু মাপ চায় না, আজ সে সবার সামনে অপমানিত হয়েছে, তাই সিমিন আর তাকে মারে না। সে আর জিন থানায় যায়। তখন সেখানে হানসুর সাথে থাকা সেই মেয়েটি আসে আর বলে, আমার কাছে হানসুর করা টর্চারের সব ভিডিও আছে। এরপর সে পুলিশকে সব এভিডেন্স দেয়। এখন তাদের কেস স্ট্রং হয়, হানসুর বিরুদ্ধে সকল প্রমাণ রয়েছে। এরপর হানসুকে অ্যারেস্ট করা হয়। শেষে দেখানো হয় সিমিন তার বাবার জিমে কিছু স্টুডেন্টকে বক্সিং শেখাচ্ছে আর সে এখন খুবই খুশি।